আচ্ছা, লাইভে যারা আছো অডিও ভিডিও ক্লিয়ার কিনা একবার বলো। অডিও ভিডিও পিপিটি সব ক্লিয়ার কিনা? লাইভে যারা আছো অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা একবার কনফার্ম করো। ওকে, ক্লাসটা তোমরা লাইক শেয়ার করে দাও যাতে বাকিদের কাছে পৌঁছায়। অডিও ভিডিও ক্লিয়ার সবার কাছে? অডিও ভিডিও পিপিটি ওকে। ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম সল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটর। এখানে বেশ কিছুদিন 500 এমসিকিউ সিরিজ স্টার্ট হয়ে গেছে, বহুদিন ধরে চলছে 500 এমসিকিউ সিরিজ, যার পার্ট ভি আজকে এখানে চলছে। ঠিক আছে, তো অলরেডি আমরা 420খানা কোশ্চেন হয়ে গেছে, 420, 420টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে, যার পিডিএফ 400টা পিডিএফ তোমরা জিওপিডিয়া নেট জিআরএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সবাই অবশ্যই জুড়ে যাও পিডিএফ ডাউনলোড করার জন্য। যে কোনো ক্লাসের নোটিফিকেশনও তুমি ওখানে দেখতে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। এই যে 500 এমসিকিউ সিরিজ হচ্ছে, প্রতিদিন রাত 9টা থেকে 9টা 9:30 এরকম সময় থেকে লাইভ ক্লাস হচ্ছে। যে কোশ্চেনগুলো ইউজিসি নেট সেট সিইউটি পিজি পিএইচডি এন্ট্রান্স টিজিটি পিজিটি যে কোনো এক্সামের জন্য ভীষণভাবে হেল্পফুল। জিওগ্রাফি রিলেটেড যে কোনো এক্সাম যদি তুমি দাও, অবশ্যই এই ক্লাস তোমার জন্য ইম্পর্টেন্ট। 500 এমসিকিউ সিরিজ যারা একদম পার্ট এ থেকে এখনো পর্যন্ত আপ টু ভি অবধি যারা ক্লাস করেছে বা শেষ অবধি যারা করবে, তারা বুঝতে পারবে যে টোটাল 500 এমসিকিউ সিরিজে তারা কি পাচ্ছে। 500 এমসিকিউ সিরিজটা তোমরা ফিডব্যাক নিজেরাই তখন দেবে যে 500 এমসিকিউ সিরিজ তোমাদের কতটা হেল্প করছে। ঠিক আছে, তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও যে কোনো আপডেটের জন্য ক্লাসের। ওকে, যেটা বলছিলাম, অনলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের নেটের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে ডিসেম্বরের, যেটা 2023। তো 2024 জুনে যারা টার্গেট করছো NTA UGC নেট সেট এবং যারা রিসেন্ট সিইউটিপিজি এক্সামও দিচ্ছ, অবশ্যই তোমরা এই ব্যাচ জয়েন করতে পারো, যেখানে জিওগ্রাফি এবং জেনারেল পেপার দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমার পার মান্থ বেসিসে ফিজ এখানে রয়েছে। ঠিক আছে, তো তোমরা এখানে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস পাচ্ছ, স্ট্রাকচার পিডিএফ পাচ্ছ। পয়েন্ট টু বি নোটেড, আমি একটা কথা বারবার বলছি যে এখানকার পিডিএফ কিন্তু আমি তোমায় গ্যারেন্টি দিতে পারি, এখানকার পিডিএফের মতো পিডিএফ তুমি আর কোথাও পাবে না। যদি পাও তুমি এসে আমাকে বলতে পারো। এখানকার পিডিএফ তুমি এমন এখানকার কন্টেন্ট তুমি যদি দেখো, সেই কন্টেন্টের অল্টারনেটিভ কন্টেন্ট তুমি আর কোথাও পাবে না, যেগুলো আমি নিজে বসে রেডি করি। অন্য কেউ কিন্তু এই ডিজাইন করে না, পুরো জিনিসটাকে সুন্দর করে ডিজাইন করা, রেডি করা। তুমি নিজেও পড়তে পারো, তুমি নিজে অবশ্যই পড়তে পারো, সেলফ স্টাডি অবশ্যই করতে পারো, কিন্তু তোমার যদি মনে হয় যে এই সার্ভিসটা যেটা আমি প্রোভাইড করছি সেখানে তুমি ক্লাস করতে চাও, জুড়তে চাও, তুমি নিয়ে একবার দেখতে পারো। কারণ পার মান্থ বেসিসে ফিস, এখানে একবারে অনেক কিছু দেওয়ার দরকার নেই। পার মান্থ বেসিসে ফিস, থার্সডে অ্যান্ড ফ্রাইডে ক্লাস হয় সন্ধ্যে 7টা থেকে। যখন এক্সাম আসে তখন ক্লাসের পরিমাণ বাড়ে। তুমি যদি লাইভ ক্লাস না দেখতে পারো, রেকর্ডিং ক্লাস তুমি অ্যাভেলেবেল থাকবে, রেকর্ডিং ক্লাস দেখে নেবে, প্রতিটা টপিকের ডিটেল এক্সপ্লেনেশন পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, এবং সবথেকে বড়, পরীক্ষার আগে টপিক ওয়াইজ তুমি মক টেস্ট পাবে। যে কটা টপিক কভার করা হবে তার মক টেস্ট পাবে। এখানে প্রতিটা ইউনিটকে ধরে ধরে প্রতিটা টপিককে পড়ানো হয়। এখন যেমন ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি চলছে ইউনিট 6-এর, এরপর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি আসবে। ঠিক আছে, তো প্রতিটা টপিকের ইউনিট ধরে ধরে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, পপুলেশন সেটেলমেন্ট, ইকোনমিক, এগ্রিকালচার পড়ানো হয়ে গেছে। তো 6 নম্বর ইউনিট চলছে, 6 থেকে আমরা 10-এর দিকে যাব, আবার কন্টিনিউয়াসলি 1-এর দিকে আসবো। তুমি আমাদের পেইড ব্যাচে যারা রয়েছে তাদেরকে যদি কন্ট্যাক্ট করো, তোমরা দেখতে পাবে তাদের জিজ্ঞেস করবে যে প্রতিটা টপিক এখানে পড়ানো হয়। এমন কিছু নয় যে কোনো টপিককে বাদ দিলাম, র্যান্ডম পড়িয়ে চলে গেলাম, তা নয়। এক একটা ইউনিটের প্রতিটা টপিককে ধরে পড়ানো হয়। তো আর যেটা টোটাল কন্টেন্ট রেডি হয় এখানে কিন্তু কোনো হাতে লেখা নোট এরকম কিছু নয়, টোটালটাই ডিজিটাল কন্টেন্ট তোমরা পাবে, টাইপিং কন্টেন্ট পাবে।
তো তোমরা একটা মাস পড়ে দেখতে পারো, তোমাদের যদি মনে হয় ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে। যদি তোমরা ইউজিসি নেট সেট যারা টার্গেট করছো, সিইউটিপিজি টার্গেট করছো, অবশ্যই তোমরা ব্যাচ নিয়ে দেখতে পারো। যদি তোমাদের খারাপ লাগে নেক্সট মান্থে কন্টিনিউ করবে না। আমার ব্যাচ এরকমই ব্যাচ, মানে তোমার উপর কোনো বার্ডেন থাকবে না যে তোমাকে অনেকটা টাকা দিয়ে ঢুকে পড়েছো, এখন খারাপ পড়াচ্ছে, তুমি বেরোতে পারছো না, সেরকম কোনো ব্যাপার নেই। তুমি পার মান্থ বেসিসে ফিস দাও, যদি ভালো লাগে নেক্সট মান্থে পড়ো, তোমাকে কেউ আটকাতে যাবে না। ঠিক আছে? তো সুতরাং এখানে যেমন দায়িত্বটা তোমার থাকবে, তেমনি দায়িত্ব আমারও থাকবে, কারণ আমি যদি তোমাকে ভালো সার্ভিস না দিই, তুমি নেক্সট মান্থ আর পড়বে না। তো সুতরাং প্রতিটা মান্থে ভালো ফিস দেওয়া, অন্য জায়গায় অনেক বেশি সাবস্ক্রিপশন নিয়ে নেয় তোমার থেকে, তুমি চাইলেও বেরোতে পারবে না সেখান থেকে। কিন্তু এখানে কিন্তু পার মান্থ বেসিসে ফিস। এটা সুবিধা কি, তুমি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু ক্লাস লিভ করতে পারো। ঠিক আছে? যদি তোমার পছন্দ না হয়। তো এত বড় গ্যারেন্টি যখন দিচ্ছি, তো তখন তোমরা নিয়ে দেখতে পারো যে ক্লাস কোর্স তোমাদের কেমন লাগে। যদি খারাপ লাগে নেক্সট মান্থ থেকে তোমরা করো না। তবে এখানকার পিডিএফ যেটা হয়, সেই পিডিএফের মতো পিডিএফ তুমি অন্য কোনো জায়গায় পাবে না, কোথাও পাবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। যদি পাও তোমরা আমাকে কন্ট্যাক্ট করে আমাকে বলতে পারো। ঠিক আছে? এখানকার পিডিএফ হচ্ছে যেটা আমি রেডি করি, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, এই পিডিএফ হচ্ছে, এই কন্টেন্ট একদম আলাদা কন্টেন্ট। তোমরা ফ্রি ক্লাসে সব কিছুই পাবে, কিন্তু ফ্রি ইজ ফ্রি। যে কন্টেন্টগুলো আমি এত পরিশ্রম করে রেডি করি আমার স্টুডেন্টের জন্য, সেইগুলো যদি তোমরা যেতে চাও, অবশ্যই পেড কোর্সে তোমরা জয়েন করতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কথা বলতে পারো। ওকে, তো 421, 420 অবধি হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন। ওশান কারেন্টস আর সিজনাল or permanent unified movement of ocean water. রিজন বলছে ওশান কারেন্টস আর ড্রিভেন মেইনলি বাই সিজনাল উইন্ডস। কোনটা হবে? অ্যাসারশন রিজনিং বলছে, অ্যাসারশন বলছে ওশান কারেন্টস আর সিজনাল or permanent unified movement of ocean water. রিজন বলছে ওশান কারেন্টস আর ড্রিভেন মেইনলি বাই সিজনাল উইন্ডস। অ্যাসারশন রিজনিং কোনটা ঠিক কোনটা ভুল? ABCD আছে, তোমরা কমেন্ট করো। সবাই কমেন্ট করো, কমেন্ট করলে ক্লাস ইন্টারঅ্যাক্টিভ হবে। কমেন্ট না করলে, শুধু ক্লাস দেখলে ক্লাস ইন্টারঅ্যাক্টিভ হবে না, ক্লাস ভালো লাগবে না তোমার। কোনটা মনে হচ্ছে বলো তোমরা ABCDর মধ্যে? ওকে, বাকিরা? তো দেখি এটা রাইট অপশন কি হতে পারে। ওশান কারেন্টস আর সিজনাল আর পার্মানেন্ট ইউনিফাইড মুভমেন্ট অফ ওশান ওয়াটার। ঠিকই বলেছে, ওশান ওয়াটার যখন সামনের দিকে মুভ করে, সেটা সিজনাল হতে পারে বা সেটা পার্মানেন্ট হতে পারে, যাই হোক না কেন সেটাকে আমরা ওশান কারেন্ট বলতে পারি। ঠিক আছে? নেক্সট বলছে ওশান কারেন্টস আর ড্রিভেন মেইনলি বাই দ্য সিজনাল উইন্ডস। ঠিক আছে? ওশান কারেন্টের প্রধান ফ্যাক্টরই তো উইন্ড। ঠিক আছে? সেটা লোকাল উইন্ড হতে পারে, সিজনাল উইন্ড হতে পারে, প্ল্যানেটারি উইন্ড হতে পারে, যে কোনো উইন্ডের দ্বারা। এখানে একটা উইন্ডের কথা বলছে, সিজনাল উইন্ডের দ্বারাও যেমন হয়, প্ল্যানেটারি উইন্ডের দ্বারাও হতে পারে। ঠিক আছে? তো যে কোনো উইন্ডের দ্বারা যখন ওশান ওয়াটার সামনের দিকে যাবে, মুভ করবে, তখন তাকে ওশান কারেন্ট বলে। তো এটাও ঠিক এটাও ঠিক, কিন্তু এখানে কেন ওশান কারেন্ট সিজনাল বা পার্মানেন্ট, তার রিজন কিন্তু এখানে দিচ্ছে না। তো সুতরাং রিজন নেই, কিন্তু দুটো ঠিক। তো বি অপশন ইজ দ্য রাইট। ঠিক আছে? নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন। 422 on the screen. Which one of the following solute is major component by weight in sea water? এটা salt হবে, I think so. Which of the following salt? এটা salt হবে। Which one of the following salt is major component by weight in sea water? Magnesium chloride, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। বহুবার পড়িয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বলেছি এবং এই লিস্টও আমি করে দিয়েছি।
ওশানের স্যালিনিটিগুলোকে সাজাতে বলেছে। সব থেকে বেশি স্যালিনিটি কোনটা? গুড। তো আমি আগেই বলেছি সোডিয়াম ক্লোরাইড সব থেকে বেশি থাকে। প্রথম সোডিয়াম ক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, এগুলো সব থাকে। ঠিক আছে, তো এখানে সোডিয়াম ক্লোরাইড সব থেকে বেশি। তো সোডিয়াম ক্লোরাইড বা যেমন NaCl বলে, তো প্রত্যেকটার কিন্তু এরকম রাসায়নিক নাম যেটা, তো সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট 423 অন দ্য স্ক্রিন। Dash deposits are found between the high and low water spring tide line: littoral, shallow water, bathyal, abyssal. Dash deposits are found between the high and low water spring tide lines. হাই টাইড লাইন আর লো টাইড লাইনের মধ্যে যে ডিপোজিটসটা থাকে সেটাকে কি ডিপোজিটস বলে? ওশান ডিপোজিটসে বহু ভালো করে পড়ানো ছিল। শ্যালো ওয়াটার ডিপোজিটস, ডিপ ওয়াটার ডিপোজিটস, লিটোরাল ডিপোজিটস, অ্যাবাইসাল কি, ব্যাথিয়াল কি, সমস্ত, বেন্থিক প্রভিন্স, সমস্ত কিছু পড়ানো পেইড ক্লাসে। ওকে, তো বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। আচ্ছা, হাই টাইড লাইন আর লো টাইড, হাই টাইড আর লো টাইড বলেছে, তাহলে এই যদি হাই টাইড হয়, ঠিক আছে, এই যদি আমি দেখি, যদি এটা হাই টাইড, লো টাইড হচ্ছে এটা লো টাইড, না হাই টাইডের জল এতটা উঠছে, লো টাইডের জল এতটা নামছে, তো মাঝখানের যে ডিপোজিটসটা থাকে আমরা বলতে পারি লিটোরাল, এটাকে বলে লিটোরাল। হাই টাইড আর লো টাইডের মাঝখানে যেটা থাকে তাকে বলা থাকে লিটোরাল। এর নিচে চলে গেলে তাকে বলে ডিপ ওয়াটার, এটাকে বলে ডিপ ওয়াটার ডিপোজিটস, আর এর ওপরে যদি থাকে তখন তাকে বলে শ্যালো ওয়াটার ডিপোজিটস, শ্যালো। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অপশন ইজ দ্য রাইট। নেক্সট 424 অন দ্য স্ক্রিন। Consider the following statements related to the ocean acidification. এক নম্বর বলছে, it is a term used to describe the changes in the chemistry of the world seas primarily as a result of burning fossil fuels. 2 বলছে, the CO2 in the water which leads to the formation of carbonic acid has caused the pH of surface oceans to fall by 0.1 units and it is projected to fall a further 0.3 to 0.4 pH units by the end of the century. এর মধ্যে ওশান অ্যাসিডিফিকেশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, very very important question. Consider the following statement related to the ocean acidification. First বলছে, it is a term used to describe the changes in the chemistry of the world seas primarily as a result of burning fossil fuels. Next secondটা বলছে, বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ওকে, তাহলে প্রথম দেখি বলছি, it is a term used to describe the changes in the chemistry of the world seas primarily as a result of burning fossil fuel. ফসিল ফুয়েলের পরিমাণ যত বাড়বে ওশান অ্যাসিডিফিকেশনের পরিমাণ তত বাড়বে, ঠিকই আছে। নেক্সট বলছে, the CO2 in the water which leads to formation of the carbonic acid, ঠিক, যত জলের পরিমাণে, জলের মধ্যে সমুদ্রের জলে CO2 পরিমাণ যত বাড়বে তত জলের মধ্যে কি তৈরি হবে? কার্বনিক অ্যাসিড তৈরি হবে। তার ফলে has caused the pH of surface ocean to fall by 0.1 units, তার ফলে পিএইচ কি হতে থাকবে? কমতে শুরু করবে, অ্যান্ড ইট ইজ প্রজেক্টেড টু ফল ফার্দার 0.3 টু 0.4 পিএইচ ইউনিটস বাই দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি। তার ফলে কি হচ্ছে? ওশান অ্যাসিডিফিকেশন হচ্ছে। যত কার্বনের পরিমাণ, CO2 পরিমাণ বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড জলের সাথে মিশে কার্বনিক অ্যাসিড করছে, পিএইচ এর পরিমাণ কমাচ্ছে, ওশান অ্যাসিডিফিকেশন হচ্ছে। তো একদম ঠিক আছে, দুটোই ঠিক, দুটোই কারেক্ট, বোথ 1 and 2 আর কারেক্ট। সি অপশন ইজ দ্য রাইট।
এ বি কেন করছো তোমরা? বাকি দুটোই তো ঠিকই আছে। নেক্সট 425 on the screen. In deep sea, more regular waves with rounded wave crest are called dash waves. Seiches, swell, clapotis, tidal. ওয়েভ ক্রেস্টটা বলছে রাউন্ডেড। ওয়েভ ক্রেস্ট মানে কোনটাকে বলে? দিস ইজ ক্রেস্ট। উপরের অংশটাকে বলে ক্রেস্ট আর নিচের অংশটাকে বলে ট্রাফ। ক্রেস্ট, ঠিক আছে, আর এটাকে বলে ট্রাফ। মোর রেগুলার ওয়েভস উইথ রাউন্ডেড ওয়েভ ক্রেস্ট, তখন তাকে কি ওয়েভ বলে? সিচেস, সোয়েল, ক্ল্যাপোটিস, টাইডাল। তোমরা ক্লাসটাকে লাইক করো, ক্লাসটাকে লাইক করছো না তোমরা, ক্লাসটাকে তোমরা লাইক করো না, কিন্তু লাইক করো না, কোনো রকম কোনো কমেন্ট করো না, ক্লাস কেমন লাগছে না লাগছে। তোমাদের কমেন্ট ক্লাসে না থাকলে তো মোটিভেশনই হবে না। তো তোমরা লাইক শেয়ার করো, বন্ধু বান্ধবদের জানাও, তবেই আমার মোটিভেশন কাজ করবে, তবে আরও সুন্দর সুন্দর কোশ্চেন তোমরা ক্লাস এখানে দেখতে পাবে। তোমরা যদি না সাপোর্ট করো কি করে করবো? আচ্ছা, তাহলে রেগুলার ওয়েভ বলেছেন, রাউন্ডেড ওয়েভ ক্রেস্ট, তাহলে এটা কি হতে পারে? এটা হতে পারে সোয়েল। বি অপশন ইজ দ্য রাইট। সোয়েল মানে কি? সোয়েল মানে হচ্ছে কোনো ওয়েভ যখন একই জায়গায় ওঠানামা করবে। মানে তোমরা যদি দেখো যে মানে মেট্রো রেলের ক্ষেত্রে কি হয়, মেট্রো রেলে যখন তোমরা দেখবে যেখানটায়, বা মেট্রো রেল কেন, যেখানে ব্যাক চেকিং হয়ে থাকে আর কি, তো সেখানে ব্যাগটা যখন ওপরে বসিয়ে দাও, নিচের রোলারগুলো কিন্তু ঘুরতে থাকে, একই জায়গায় ঘোরে, ওঠানামা করে। এটাও একই জায়গায় ঘোরে, এটাও একই জায়গায় ঘোরে, এটাও একই জায়গায় ঘুরছে। ওপর দিয়ে কী করছে? লেয়ারটা মানে ব্যাগটা চলে যাচ্ছে। তো একই জায়গা থেকে যখন ওঠানামা করছে কোনো ওয়েভ, একই জায়গা থেকে যখন ওঠানামা করছে, তখন সেটাকে রাউন্ডেড ওয়েভ বলা হয়, বা মোর রেগুলার ওয়েভ। সো দিস ইজ কল্ড সোয়েল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন, 426. 426 অ্যাসারশন রিজনিং দিয়েছে। অ্যাসারশন বলছে স্যালিনিটি অফ ওশান ওয়াটার ইজ নট সেম এভরিওয়্যার। রিজন বলছে স্যালিনিটি অফ দ্য ওশান সার্ফেস ইজ এক্সক্লুসিভলি কন্ট্রোলড বাই টেম্পারেচার। Assertion reasoning দিয়েছে salinity of the ocean water is not same everywhere. Salinity of the ocean surface is exclusively controlled by temperature. কোনটা হবে? ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটা মনে হচ্ছে তোমাদের? তো স্যালিনিটি, তাহলে কি হচ্ছে? স্যালিনিটি অফ দ্য ওশান ওয়াটার ইজ নট সেম এভরিওয়্যার। সব জায়গায় তো স্যালিনিটি সমান নয়, এটা ঠিকই আছে। নেক্সট বলছে স্যালিনিটি অফ দ্য ওশান সার্ফেস ইজ এক্সক্লুসিভলি কন্ট্রোল বাই টেম্পারেচার। এটা ভুল আছে। টেম্পারেচার তো ফ্যাক্টর, কিন্তু এক্সক্লুসিভ অন্য আরও অনেক ফ্যাক্টর থাকে, আদার্স ফ্যাক্টরও তো আছে, আদার্স ফ্যাক্টরও তো আছে, শুধু ওটাই তো নেই, তাই না? তো এই জন্য এ ইজ ট্রু আর ইজ ফলস, এই অপশন ইজ দ্য রাইট। ওকে, নেক্সট 427. Generally, sea mounts are having relief dash meters above the reference surface. 300 থেকে 500 মিটার, 500 থেকে 700 মিটার, 700 থেকে 900 মিটার, গ্রেটার দ্যান 900 মিটার্স। Generally, sea mounts are having relief dash meters above reference surface. 300 to 500, 500 to 700, 700 to 900, greater than 900.
সি মাউন্টস, গায়োট, এগুলো সবই পড়ানো ছিল ক্লাসে। সারফেস থেকে মানে নিচে অ্যাবাইসাল প্লেন থেকে কত মিটার হাইটে থাকে সি মাউন্টস? এই সমুদ্রের লেয়ার, তা সি মাউন্টসের হাইটটা কত সারফেস থেকে, অ্যাবভ দ্য রেফারেন্স সারফেস, মানে নিচেরটাকে যেটা থাকে তাকে বলে অ্যাবাইসাল প্লেন। অ্যাবাইসাল প্লেন থেকে কত মিটার অল্টিটিউডে থাকে, মানে হাইটে থাকে? 300 থেকে 500, 700 থেকে 500 থেকে 700, 700 থেকে 900, গ্রেটার দ্যান 900। ওশানোগ্রাফির কোর্সে তোমরা চলে যাও, এখানে ওশান ফিচার্সগুলো যেখানে পড়েছি সেখানে লেখা রয়েছে ডিটেলসে। ওশানোগ্রাফিতে চলে যাও, যেখানে সি মাউন্টস, গায়োট, ওশানিক ট্রেঞ্চ সমস্ত পড়ানো হয়েছে। সেই পিডিএফ খুলে দেখে নাও, এইগুলো সমস্ত কিছু লাইন বাই লাইন তোলা। আমার কন্টেন্ট হচ্ছে এই জন্য বলি ভীষণ আপডেটেড কন্টেন্ট, মানে কালকে যেটা ঘটছে, মানে রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু আমার কন্টেন্টের মধ্যে দেওয়া থাকে। ভীষণ আপডেটেড কন্টেন্ট, এরকম নয় যে মানে বইয়ে কি হয়, বইয়ে অনেক আগের ঘটনা থাকে, রিসেন্ট আপডেটেড ঘটনাগুলো কিন্তু কিছু দেওয়া থাকে না। আমার কন্টেন্ট হচ্ছে ভীষণ রিসেন্ট আপডেটেড কন্টেন্ট তোমরা পাবে, যেখানে এখন কি ঘটনাগুলো ঘটছে সেগুলো পুরো কন্টেন্টের মধ্যে ওখানে ঢোকানো থাকে। তার ফলে কি হচ্ছে, তোমার কন্টেন্টের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়া হয়ে যায়। Generally, sea mounts are having relief dash meters above the reference surface. তাহলে কত মিটার হবে? 900 মিটার। ডি অপশন ইজ দ্য রাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন। The oceanic crust are mainly composed of dash type of rock. ওশানে কোন ধরনের রক আমরা দেখতে পাই? অ্যান্ডেসাইট, গ্রানাইট, ব্যাসাল্ট অ্যান্ড মাড। ভীষণ ইজি কোশ্চেন। ওশানিক ক্রাস্ট কোন ধরনের রক দিয়ে তৈরি হয়? অ্যান্ডেসাইট, গ্রানাইট, ব্যাসাল্ট অ্যান্ড মাড। The oceanic crust are mainly composed of dash type of rock. Andesite, granite, basalt and mud. The oceanic crust are mainly composed of dash type of rock: andesite, granite, basalt and mud. ওকে, তো ওশানিক ক্রাস্ট সবসময় কি দিয়ে তৈরি হয় তোমরা জানো? ওশানিক ক্রাস্ট সবসময় ব্যাসাল্ট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, সি অপশন রাইট। তো এই জন্য এটাকে বলা থাকে সীমা। ওশানিক ক্রাস্টকে বলা থাকে সীমা, আর কন্টিনেন্টাল ক্রাস্টকে বলা থাকে শিয়াল, যেটা গ্রানাইট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ওশানিক ক্রাস্ট কি হয়? ব্যাসাল্ট দিয়ে তৈরি হয়। ওকে, 429 অন দ্য স্ক্রিন। ওশান বটম কনফিগারেশন ক্যারেক্টারিস্টিক্স। লাস্টে সবাই বলবে কার কত রাইট হয়েছে, সবাই ইন্ডিভিজুয়ালি, সবাই, কেউ ক্লাস করে চলে যাবে না। কার কতগুলো রাইট হয়েছে সবাই বলবে। ওশান বটম কনফিগারেশন ক্যারেক্টারিস্টিক্স: কন্টিনেন্টাল সেলফ, কন্টিনেন্টাল স্লোপ, ওশান ডিপস, ডিপ সি প্লেন। আর এদিকে তার ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে: কভার্স 2/3 পার্ট অফ দ্য ওশান ফ্লোর, ডেপথ বিটুইন 3000 থেকে 5000 ফ্যাথম, অফ ব্রড, লো অ্যান্ড লো ল্যান্ড কস্ট, অ্যাব্রাপ্ট চেঞ্জ অফ গ্রেডিয়েন্ট। ওশান বটম কনফিগারেশন ক্যারেক্টারিস্টিক্স কোনটা হবে? কন্টিনেন্টাল সেলফ, কন্টিনেন্টাল স্লোপ, ওশান ডিপস, ডিপ সি প্লেন। ক্যারেক্টারিস্টিক্স: কভার্স 2/3 পার্ট অফ দ্য ওশান ফ্লোর, ডেপথ বিটুইন 3000 and 5000 fathom, upward low land cost, abrupt change of gradient. কোনটা মনে হচ্ছে? ওকে, দেখি এটা মেলানোর চেষ্টা করি। তো কন্টিনেন্টাল সেলফ যেটা হতে পারে সেটা অফ ব্রড লো ল্যান্ড কস্ট, মানে কন্টিনেন্টাল সেলফ তো 200 মিটার গভীরতা থাকে, 200 মিটার, তাহলে লো ল্যান্ডই ওটা।
তাহলে A2 A1 A4 কেটে গেল, A3 হবে। B4 বলছে কন্টিনেন্টাল স্লোপ হচ্ছে অ্যাব্রাপ্ট চেঞ্জেস অফ গ্রেডিয়েন্ট, মানে এই কন্টিনেন্টাল সেলফ যাচ্ছে তারপর থেকে স্লোপ একদম ডিপ স্লোপ, যেটা এটা কন্টিনেন্টাল স্লোপ, তো গ্রেডিয়েন্টের চেঞ্জ হচ্ছে বলে B4। ওশান ডিপস হচ্ছে কত, 3000 থেকে 6000 ফ্যাথম, 3000 থেকে 5000 দিয়েছে, অ্যাকচুয়ালি এটা 3000 থেকে 6000 হয়, তো এখানে 5000 দিয়েছে, ঠিক আছে। C2 গেল। ডিপ সি প্লেন যেটা হচ্ছে, ডিপ সি প্লেন যেটা হচ্ছে D1, কভার 2/3 পার্ট অফ দ্য ওশান ফ্লোর, ঠিক আছে, D1, তো C অপশন ইজ দ্য রাইট। Next 430 on the screen. Endangered species are those which have lost -% of its population. Endangered species তার পপুলেশনে কত পার্সেন্ট লস্ট হয়েছে, 50%, 60%, 65, 70%। Endangered species are those which have lost -% of its population. Endangered species are those which have lost -% of its population. 50%, 60%, 65%, 70%. আচ্ছা, ইনডেঞ্জার স্পিসিসের যে সমস্ত নাম সেগুলো কি হচ্ছে, IUCN একটা লিস্ট পার করে, IUCN, তার হচ্ছে রেড ডেটা বুক, সেখানে কিন্তু থাকে, ভীষণ ইম্পর্টেন্ট, রেড ডেটা বুক। রেড ডেটা বুকে ইনডেঞ্জার প্ল্যান্ট স্পিসিসের নাম লেখা থাকে, কোনগুলো ইনডেঞ্জার প্ল্যান্ট স্পিসিস। তো তার পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট লস্ট হয়েছে, 70% লস্ট হয়েছে, ডি, ঠিক আছে, 70% লস্ট হয়েছে endangered plant species. Next is 431 on the screen. Some parts of our urban areas tend to be warmer than their surrounding is known as lapse rate, the Venturi effect, urban canopy layer effect, urban heat island effect. Some parts in urban areas tend to be warmer than their surrounding is known as lapse rate, the Venturi effect, urban canopy layer effect, urban heat island effect. কোনটা হবে, ভীষণ ইজি কোশ্চেন এটা। আচ্ছা, কি বলছে বিষয়টা হচ্ছে, আরবান এরিয়া যখন রুরাল এরিয়ার থেকে ওয়ার্ম হচ্ছে, তার মানে এই ঘটনাটা কি ঘটে, যদি আমরা ধরি এটা আরবান এরিয়া, এর আশেপাশে যদি আমি ধরি এটা রুরাল এরিয়া, এটা যদি আমি রুরাল এরিয়া ধরি আর এটা যদি আরবান এরিয়া ধরি, তাহলে কি হচ্ছে যে আরবান এরিয়াতে যেহেতু পলিউশন অনেক বেশি, মানে যেহেতু অনেক বেশি পলিউশন হয়, তাই সারফেস লেভেল একটা ওজোন গ্যাস তৈরি হয়, ঠিক আছে, সারফেস ওজোন, সারফেস একটা ওজোন তৈরি হয়। তো এই সারফেস ওজোনের জন্য কি হয়, রাত্রেবেলা যখন ঠান্ডা, মানে রাত্রেবেলা যখন রেডিয়েশন হবে, সেই রেডিয়েশনের ফলে হিটকে বাইরে বেরোতে দেয় না, ঠিক আছে। এই সারফেস ওজোনটা কি হয়, গাড়ির ধোঁয়া ফোয়া থেকে তৈরি হয়, ঠিক আছে, পলিউশন থেকে, যেটাকে গ্রাউন্ড লেভেল ওজোন বলা হয়। তো এই গ্রাউন্ড লেভেল ওজোন কী করে, এই রেডিয়েশনের ফলে যে হিটগুলো সেগুলো বেরোতে দেয় না, ফলে রাত্রেবেলাটা এই জায়গাটা কীরকম হয়ে থাকে, গরম হয়ে থাকে। কিন্তু রুরাল এরিয়া কী করে, তার টেম্পারেচার ছেড়ে দেয়, ফলে ঠান্ডা হয়ে যায় রুরাল এরিয়া। এই জন্য শহর থেকে যখন গ্রামে যাবে খুব ঠান্ডা লাগবে, আবার গ্রাম থেকে যখন শহরে যাবে গরম লাগবে, এটা হয়। তো এই সময় বেশি দেখা যায়। তো এটা কেন হয়, এটার কারণ হচ্ছে এটাকে বলা থাকে আরবান হিট আইল্যান্ড, ডি অপশন, বা এটাকে শর্ট ফর্মও রয়েছে যেটাকে বলে UHI, ভীষণ ইম্পর্টেন্ট, আরবান হিট আইল্যান্ড কনসেপ্ট, যেটাকে এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে পড়ানো হয়েছে, এনভায়রনমেন্ট জিওগ্রাফির টপিকে ডিটেলসে পড়ানো হয়েছে। 432. The complexity of any food web does not depend upon the diversity of organisms in the system, length of the food chain,
homogeneity of organisms in the system, alternatives at different points of consumers in the chain. ফুড চেন, ফুড ওয়েব, এগুলো সমস্তটা ডিটেলসে ধরিয়ে পড়ানো হয়েছে এনভায়রনমেন্ট জিওগ্রাফিতে। The complexity of any food wave does not depend upon the food wave এর কমপ্লেক্সিটি কার উপর ডিপেন্ড করে না। Diversity of organisms in the system, length of the food chain, homogeneity of organisms in the system, alternatives at different points of consumers in the chain. যাদের যাদের নেটের রেজাল্ট বেরিয়েছে কোনোভাবে হয়তো কোয়ালিফাই করতে পারোনি বা কিছু নয়, কোনো কারণে যখন আটকে গেছে, তো আপসেট হয়েও না, পড়া স্টার্ট করে দাও। এদিক ওদিক ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে যে মনকে ঘাঁটিয়ে লাভ নেই। তোমাকে এক একজন এক এক রকমভাবে বলবে, তো তুমি তোমার স্ট্র্যাটেজি রেডি করো এবং পড়াশোনা স্টার্ট করে দাও, প্র্যাকটিস করো, ঠিক আছে? রিভিশন করো, প্র্যাকটিস করো। এইখানে মানে আমি কিন্তু কোনো এরকম ধরনের ক্লাস করি না যেখানে পরীক্ষা হয়ে গেছে সবাই আপসেট বা আমার কাছে কতজন কোয়ালিফাই করলো, সেই সমস্ত ভিডিও আমি রেডি করি। আমি সবসময় আমি নট এ ইউটিউবার, ঠিক আছে? আমি সবসময় ইউটিউবে আসি কোনো টপিকে পড়ানোর জন্য বা কোনো ইনফরমেশান দেওয়ার জন্য, ব্যাস, তার বেশি কিন্তু নয়। তো এখানে আমার সাথে জুড়লে তোমরা সবসময় পড়াশোনার সাথে যুক্ত থাকবে। পড়াশোনা বাদে ইউটিউবে বাকি আর খবর জেনে তোমার কোনো লাভ নেই, যে কার হলো না, কার কি হলো, অত দেখে লাভ নেই, ঠিক আছে? তো নিজেরটা নিজে পড়াশোনা করো, নিজের প্র্যাকটিস স্টার্ট করো। এখন প্র্যাকটিস ক্লাস চলছে, এইগুলোই বেশি করে মন দিয়ে প্র্যাকটিস করো। ওকে, তো কমপ্লেক্সিটি অফ এনি ফুড ওয়েভ তাহলে কীভাবে হয়? অনেকগুলো ফুড চেন যখন পরস্পরের সাথে জুড়ে যাবে তখন সেটা তৈরি করবে ফুড ওয়েভ। তাহলে ফুড ওয়েভের মধ্যে হোমোজেনিটি তো কখনোই থাকবে না, হেটেরোজেনাস একটা কন্ডিশন তৈরি হবে। তাহলে এখানে হচ্ছে হোমোজেনিটি অফ অর্গানিজমস ইন দ্য সিস্টেম, এটা কখনোই হবে না। তো সি অপশন ইজ দ্য রাইট। ফুড ওয়েভে কখনো হোমোজেনিটি দেখা যাবে না। নেক্সট হচ্ছে 433, the amount of plankton to be found in the ocean is not determined by depth of the water, the ocean current, temperature and salinity, length of the day and night. The amount of plankton to be found in the ocean is not determined by, সমুদ্রের মধ্যে যে প্ল্যাঙ্কটন থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, সেগুলো কার দ্বারা ডিটারমাইন্ড হয় না। এখানে সবকটাই মনে হতে পারে যে সবকটাই রাইট, যে সব কটার দ্বারাই ডিটারমাইন্ড হয়, কিন্তু কার দ্বারা একটু কম, মানে যার প্রেফারেন্সটা কম না হলেও চলবে, এটাকে ডেপথ অফ ওয়াটার, দ্য ওশান কারেন্টস, টেম্পারেচার, স্যালিনিটি, লেন্থ অফ দ্য ডে অ্যান্ড নাইট। ওকে, তো প্ল্যাঙ্কটন কার দ্বারা ডিটারমাইন্ড হয় আগে দেখি। ডেপথ অফ ওয়াটার তো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সমুদ্র জলে আমরা জানি 200 মিটার পর্যন্ত রিজিয়নকে আমরা ফোটিক জোন বলি, যেখানে সূর্যের আলো ঢুকতে পারে, তার ফলে সেই সব জায়গায় প্ল্যাঙ্কটন বেশি দেখা যায়। তো ডেপথ অফ ওয়াটার তো হবে। ওশান কারেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওশান কারেন্ট যত বেশি হবে সমুদ্রের মধ্যে আন্ডুলেশন বেশি হবে, বিভিন্ন টার্বুলেন্স দেখা যাবে, তার ফলে প্ল্যাঙ্কটনদের জন্য যে খাদ্যের যোগান সেটা পাবে, খাদ্যের ফুড সাপ্লাই হবে। টেম্পারেচার, স্যালিনিটি খুব গুরুত্বপূর্ণ, কারণ যত কম টেম্পারেচার হবে সেখানে এক ধরনের কন্ডিশন তৈরি হবে, স্যালিনিটি বেশি হলে সেখানে প্ল্যাঙ্কটন বাঁচতে পারবে না, সেটা একটা ব্যাপার। কিন্তু লেন্থ অফ দ্য ডে অ্যান্ড নাইটের কিন্তু সেইভাবে ডিরেক্টলি কোনো এফেক্ট নেই, ঠিক আছে? তো ডি অপশন ইজ দ্য রাইট, নট ডিটারমাইন বলেছে, ডি অপশন ইজ দ্য রাইট, ঠিক আছে? নেক্সট 434 অন দ্য স্ক্রিন. It is emphasized by Indian that the removal of poverty is an integral part of the goal of an environmental strategy for the world in United Conference on Human Environment at Stockholm 1972,
The Vienna Convention for the Protection of the Ozone Layer 1985, Preparatory Committee Meeting Geneva 1981, United Nations Conference on Environment and Development Nairobi 1992. এই প্রত্যেকটা কনফারেন্স ট্রিটিস কিন্তু পড়ানো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রত্যেকটা পড়ানো পেড কোর্সে, প্রত্যেকটা ধরে ধরে, এবং তার ডিটেলস নোট কিন্তু প্রোভাইড করা পিডিএফ। এর মধ্যে কোন কনফারেন্সে এই স্ট্র্যাটেজির কথা বলা হয় যে রিমুভাল অফ পভার্টি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গোল অফ অ্যান এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজি ফর দ্য ওয়ার্ল্ড, যেখানে ইন্ডিয়ানরা বলেছিল। কোন কোন কনভেনশনে বা কোন কনফারেন্সে এটা বলা হয়? United Nations Conference on Human Environment at Stockholm 1972, Vienna Convention for the Protection of Ozone Layer 1985, Preparatory Committee Meeting Geneva 1991, United Nations Conference on Environment and Development Nairobi 1992. কোনটা হবে তোমরা কমেন্ট করো, কোনটা মনে হচ্ছে? ওকে, তো এটা কি বলছে? রিমুভাল অফ পভার্টির কথা প্রথম বলা হয়েছিল এনভায়রনমেন্টের ফার্স্ট কনফারেন্স, যেটা আমি বহুবার বলেছিলাম, ইউএনসিএইচই, ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, যেটা স্টকহোমে হয়েছিল, যেটাকে স্টকহোম কনফারেন্স বলা হয় 1972-তে। সেখানে পভার্টি রিমুভালের কথা বলা হয়, এবং এনভায়রনমেন্ট রিলেটেড ফার্স্ট কোনো কনফারেন্স হচ্ছে এই যে স্টকহোম কনফারেন্স। এনভায়রনমেন্ট রিলেটেড ফার্স্ট কনফারেন্স হচ্ছে স্টকহোম কনফারেন্স। এ ইজ দ্য রাইট। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন 435, study dealing with the relation of individual species to its environment is known as synecology, autoecology, community ecology, population ecology. Study dealing with the relation of individual species to its environment is known as synecology, autoecology, community ecology, population ecology. কোনো ইন্ডিভিজুয়াল স্পিসিস যখন এনভায়রনমেন্টের সাথে রিলেশন করছে তাকে কি বলা হয়? সিনোকোলজি, অটোইকোলজি, কমিউনিটি ইকোলজি, পপুলেশন ইকোলজি। তোমরা অনেকেই ক্লাস দেখো, তোমাদের ভালো লাগছে, পছন্দ হচ্ছে, আমি দেখছি ভিউজ দেখলেই বোঝা যায়, কিন্তু তোমরা ক্লাসটাকে কেউ কমেন্ট করো না বা কোনো রকম লাইক শেয়ার করো না, একটু সাপোর্ট করো, না হলে ক্লাস এগোবে কী করে? এই এক একটা ক্লাসের পেছনে অনেক অনেক পরিশ্রম থাকে, প্লাস পেইড কোর্সে একটা বড় কন্টেন্ট বানানো, সেখানে অনেক দায়িত্ব থাকে, তার মধ্যে থেকেও তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কোশ্চেন অ্যারেঞ্জ করে নিয়ে আসছি। এটা তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি না এগিয়ে দাও, তাহলে কি করে হবে? ক্লাস করছো, ভালো লাগলে, ভালো খারাপ যেটাই লাগুক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। Study dealing with the relation of individual species to its environment is known as synecology, autoecology, community ecology, population ecology. ওকে, যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল স্পিসিস এনভায়রনমেন্টের সাথে রিলেশন তৈরি করে তাকে বলে থাকে অটো ইকোলজি। বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউজিসি নেটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা। ঠিক আছে, এটাকে বলে অটো ইকোলজি। ঠিক আছে, আরেকটা কনসেপ্ট হোমিওস্ট্যাটিক মেকানিজম, এটাও পরীক্ষা খুব দেয়। হোমিওস্ট্যাটিক মেকানিজম, হোমিওস্ট্যাটিক মেকানিজম কী বলতো? যখন কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে দেখা যায় কোনো রকম ব্যালেন্স নষ্ট হচ্ছে, সেই ব্যালেন্সটাকে সাপোর্ট দিয়ে ঠিকঠাক করার জন্য যে প্রসেস হয় তাকে বলা থাকে হোমিওস্ট্যাটিক মেকানিজম। ঠিক আছে, তো এই কনসেপ্টটা তোমাদের জানতে হবে যে হোমিওস্ট্যাটিক মেকানিজম কাকে বলে। যখন কোনো দেখবে যে ব্যালেন্স নষ্ট হচ্ছে কোনো ইকোসিস্টেমের মধ্যে, সেই ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য যে প্রসেসটা রয়েছে তাকে বলা থাকে হোমিওস্ট্যাটিক মেকানিজম। ঠিক আছে, এছাড়া ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজি, অটো ইকোলজি সমস্ত কিছুই পড়ানো। ঠিক আছে, নেক্সট 436 অন দ্য স্ক্রিন, লিস্ট 1 and লিস্ট 2. List 1, carbon dioxide, methane, nitrous oxide, CFC.
লিস্ট টু হচ্ছে ফার্টিলাইজার্স, ফসিল ফুয়েলস, প্যাডি ফিল্ডস, লিকুইড কুলেন্টস। কোনটা কোন কাজে লাগে? লিস্ট 1 and লিস্ট 2। সিনোইকোলজিটা হচ্ছে তোমার যখন এখানে যেমন বলেছে ইন্ডিভিজুয়াল স্পিসিসকে কনসিডার করছে, যখন হোল স্পিসিস হোল কমিউনিটিকে কনসিডার করবে তখন তাকে সিনোইকোলজি বলে, হোল স্পিসিস বা হোল কমিউনিটি। ঠিক আছে, কোনো একজনকে নয়, হোল কমিউনিটিকে যখন কনসিডার করা হবে তখন তাকে বলা থাকে সিনোইকোলজি। আর যখন ইন্ডিভিজুয়াল স্পিসিসকে কনসিডার করা হবে তাকে বলে অটোইকোলজি। ওকে, তো দেখি কার্বন ডাই অক্সাইড কী ক্ষেত্রে কাজে লাগে। কার্বন ডাই অক্সাইড যেটা হচ্ছে লিকুইড কুলেন্টসের ক্ষেত্রে কাজে লাগে, লিকুইড করার জন্য। তো ডি অপশন ইজ দ্য রাইট, 2 রাইট, 3 কেটে যাবে। মিথেন কী ক্ষেত্রে কাজে লাগে? মিথেন হচ্ছে প্যাডি ফিল্ড থেকে তো মিথেন তৈরি হয়, এটা আমরা সবাই জানি, প্যাডি ফিল্ড থেকে। তো এটা কেটে যাবে, প্যাডি ফিল্ড মিথেনটা করলে তোমরা রাইট করে ফেলতে পারতে। নেক্সট নাইট্রাস অক্সাইড, ফার্টিলাইজার্স। আমরা জানি নাইট্রাস অক্সাইড থেকে ফার্টিলাইজার্স হয়, ফার্টিলাইজারের জন্য আমরা নাইট্রাস অক্সাইড দিই। আর সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন কোনটা পড়ে রইল, সরি এখানে একটা ভুল হয়েছে, হ্যাঁ সরি, কার্বন ডাই অক্সাইড যেটা হচ্ছে সেটা ফসিল ফুয়েল, সরি কার্বন ডাই অক্সাইড ফসিল ফুয়েল, মিথেন যেটা হচ্ছে সেটা প্যাডি ফিল্ড, নাইট্রাস অক্সাইড হচ্ছে তোমার ফার্টিলাইজার্স, আর সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন যেটা হচ্ছে সেটা লিকুইড কুলেন্ট, এসি ফেসি থেকে যেগুলো বেরোয়, ঠিক আছে, এসি রেফ্রিজারেটর এগুলো থেকে বেরোচ্ছে বলে বলা হয়। ঠিক আছে, তো ডি অপশন ইজ দ্য রাইট। নেক্সট 437 অন দ্য স্ক্রিন। হ্যাঁ সৃজিত ঠিকই বলেছ। Ramsar Conventions is mainly known as the Convention of Wetlands of International Importance, Hilly Forest of National Significance, the Law of the Seas, Hazard Waste Management. রামসার কনভেনশন কিসের সাথে রিলেটেড? ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিলি ফরেস্ট অফ ন্যাশনাল সিগনিফিকেন্স, দ্য ল অফ দ্য সিজ, হ্যাজার্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওকে, রামসার কনভেনশন কিসের সাথে যুক্ত? রামসার কনভেনশন হচ্ছে ওয়েটল্যান্ড, যত ওয়েটল্যান্ড রয়েছে সেই ওয়েটল্যান্ডগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য রামসার যুক্ত। তো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে বলা হয় থেকে? 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারিকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বলা হয়। টোটাল আমাদের রামসার কনভেনশন আন্ডারে টোটাল ইন্ডিয়াতে কতগুলো ওয়েটল্যান্ড রয়েছে? 75, 75টা ইন্ডিয়াতে। রামসার কনভেনশনের উপর তোমরা কি কোনো ক্লাস চাও, যে রামসার কনভেনশন কি, এই লিস্টের আন্ডারে কতগুলো ওয়েটল্যান্ড রয়েছে, ঠিক
ঠিক আছে, টোটাল রামসার কনভেনশন জিনিসটা কোন স্টেটে কতগুলো ওয়েটল্যান্ড রয়েছে, সেগুলো রামসার লিস্টের আন্ডারে কতগুলো, এই টপিকের ওপর তোমরা যদি ক্লাস চাও ইউটিউবে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি দেখি বেশি কমেন্ট পড়েছে তাহলে রামসার কনভেনশনের ওপর আমি একটা ক্লাস নেব। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষা এখন ভীষণ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 438 অন দ্য স্ক্রিন, ডিপ ইকোলজি ডাজ নট সাপোর্ট। ডিপ ইকোলজি কি সাপোর্ট করে না? Deep ecology does not support continuing inquiry to the appropriate human roles on our planet, root cause analysis of unsustainable practices, enhance of human consumption, conservation and restoration of ecosystem. যারা যারা চাও রামসার কনভেনশনের উপর ক্লাস হোক, তোমাদের ক্লাসটা যখন লাইভ শেষ হয়ে যাবে, যখন রেকর্ডিং থাকবে ক্লাসটা, তখন সেই সময় তোমরা অফলাইনে গিয়ে তোমরা কমেন্ট করো। যদি দেখি অনেকেই চাইছো, তার রেকর্ড থাকবে কতজন চাইছো, তার উপর ভিত্তি করে আমি ক্লাস নেব। যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, তখন যখন রেকর্ডিং হবে, তখন লাইভ চ্যাটে নয়, নর্মাল চ্যাটে তোমরা কমেন্ট করে জানাও, দেখি কতজন কমেন্ট করছে, আমি ক্লাস নিয়ে নেবো। তাহলে 500 MCQ সিরিজটা শেষ হলে নিয়ে নেবো। আচ্ছা, ডিপ ইকোলজি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপ ইকোলজি? আচ্ছা, ডিপ ইকোলজি আর শ্যালো ইকোলজি দুটোর পার্থক্য আমি বলেছিলাম। ডিপ ইকোলজি কনসেপ্ট কে দিয়েছে? আর্নে নেইস ডিপ ইকোলজি কনসেপ্ট দিয়েছে, আর্নে নেইস। শ্যালো ইকোলজি আর ডিপ ইকোলজি পার্থক্য কোথায়? শ্যালো ইকোলজি প্রথম কনসেপ্টে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে মানুষই সব কিছু, মানুষের ওপরে কেউ নেই, মানুষকে আগে সবার আগে গুরুত্ব দিতে হবে। কিন্তু তার পরবর্তীকালে কাউন্টার করে কনসেপ্ট এসেছিল ডিপ ইকোলজি, যেখানে বলা হয়েছিল যে মানুষ যেমন পৃথিবীতে রয়েছে, অন্যান্য প্রাণী যারা রয়েছে তারাও পৃথিবীতে রয়েছে, তো সবার পৃথিবীতে সমান অধিকার রয়েছে, কেউ বেশি নয় কেউ কম নয়, তো সবাইকে সমান জায়গা দিতে হবে। তো এনহ্যান্সমেন্ট অফ হিউম্যান কনজামশনকে এনহ্যান্সমেন্ট করার কথা কখনোই ডিপ ইকোলজিতে বলা হয় না। দিস ইজ দ্য কনসেপ্ট অফ শ্যালো ইকোলজি। এগুলো ভীষণ ভালো করে পড়ানো ছিল পেড ক্লাসে। ইজ দ্য কনসেপ্ট অফ শ্যালো ইকোলজি। ঠিক আছে, তো এইটা ডিপ ইকোলজি কখনোই সাপোর্ট করে না। তো সি অপশন ইজ দ্য রাইট। নেক্সট 439, সিপিসিবি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ভীষণ ভালো করে পড়ানো। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, ঠিক আছে, এগুলো ওয়াটার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট, এই সবগুলো ডিটেলসে পড়ানো এবং তার পিডিএফ দেওয়া এনভায়রনমেন্ট জিওগ্রাফিতে। মানে আমি বলছি এখানে যে আমি ক্লাস করিয়ে দিই, তারপর তোমাদের আর কিছু বাকি থাকবে না। পরীক্ষায় 100টার মধ্যে মিনিমাম 80খানা কোশ্চেন তোমার এখান থেকেই আসবে। 20টা এদিক ওদিক হতে পারে, আমি বলে দিচ্ছি, আমি বলছি না 100টাই হবে, 20টা এদিক ওদিক হতে পারে, কিন্তু 80 কোশ্চেন এখান থেকেই আসবে। তার উপর যে যত কম ব্ল্যান্ডার করবে তার সিলেকশন হওয়ার চান্স তত বাড়বে। One of the main objectives of the Central Pollution Control Board CPCB is to coordinate the activities of the State Pollution Control Board and resolve the dispute among them. Reason বলছে the CPCB is the international board and has a central office as well as a network of zonal office located in various places in the world. কোনটা হবে? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড তৈরি হয়েছিল কত সালে? 1974-এ। 1974 এই সময় কি অ্যাক্ট এসেছিল? ওয়াটার অ্যাক্ট। এরপরে এর সাথে যুক্ত হয় এয়ার অ্যাক্ট 1980-তে। 1980-তে এর সাথে যুক্ত হয় এয়ার অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ছিল ওয়াটার অ্যাক্ট এসেছিল, মানে জল দূষণকে, মানে জলে বিভিন্ন ওয়াটার লেক এগুলোকে পলিউশন হাত থেকে রক্ষা করার কাজ ছিল সিপিসিবিতে। এটা 1974-এ প্রথম তৈরি হয়। পরে যখন 1980-তে এয়ার অ্যাক্ট আসে, তখন সিপিসিবির কাজ হলো কি এয়ার পলিউশনকেও কন্ট্রোল করা। ঠিক আছে, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই ইয়ার দুটো, এয়ার অ্যাক্ট অ্যান্ড ওয়াটার অ্যাক্ট, নোট ডাউন করে রাখো, পরীক্ষায় কিন্তু আসতে পারে। আচ্ছা, ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ইজ টু কোঅর্ডিনেট
দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডকে কোঅর্ডিনেট করা, তাকে মনিটর করা, এগুলো কাজ হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের কাজ। এটা একদম ঠিক কথা। সিপিসিবির কাজ হচ্ছে এসপিসিবির সাথে মানে করা, কোঅর্ডিনেট করা। সিপিসিবি ইন্টারন্যাশনাল বোর্ড কখনোই নয়, এটা একদম ভুল কথা। তো ইজ ট্রু আর ইজ ফলস, সি অপশন ইজ দ্য রাইট। ইন্টারন্যাশনাল বোর্ড কখনো হয় না সিপিসিবি, ঠিক আছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট 440 440, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেজেস ইন হিস্ট্রি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন সিকোয়েন্স ইউজিং কোডস গিভেন বিলো। বহুবার আমি এখানেও আলোচনা করে দিয়েছি যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল কাকে বলে। লাস্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন। ক্লাস শেষ যাওয়ার পর কেউ চলে যাবে না, সবাই বলবে ইন্ডিভিজুয়ালি কার কতগুলো রাইট হলো। ডেমোগ্রাফিক ট্রানজিশনের ফেজগুলোকে সিকোয়েন্সে সাজাতে বলেছে। আমি বহুবার এই ফ্রি কোর্সেও আলোচনা করেছি ডেমোগ্রাফিক ট্রানজিশনের ফেজগুলো কী কী। এরপর কেউ ভুল করো না। আর পেড কোর্সে তো ডিটেলসে পড়ানো হয়েছে, পেড কোর্সে ডিটেলসে পড়ানো, নোট দেওয়া, সমস্ত কিছু আছে পিডিএফ। যে পরীক্ষায় দাও না কেন, সিইটি দাও, ইউজিসি নেট দাও, যে পরীক্ষায় দাও, আমার কন্টেন্ট যা তোমাদের হেল্প করবে সেটা যারা পড়বে তারা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি মুশকিলটা হয় কি, কেউ প্রথমে বিশ্বাস করে উঠতে পারে না, প্রথম ভাবে না নিজেই হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে যখন সে এসে অ্যাডমিশন নেয় তখন অনেকটা দেরি হয়ে যায়, ঠিক আছে। মানে সে যদি কন্টিনিউয়েশন রাখে, প্রথম থেকে যুক্ত থাকে, তুমি এটা ভাবো যে কোনো একটা এক্সাম তুমি করছো, কোয়ালিফাই করবে, সেটার দ্বারা তো তোমার হেল্প হবে, তার জন্য কিছু একটা ইনভেস্টমেন্ট দরকার। আর যে কোনো ক্ষেত্রেই তোমাকে কেউ যদি এরকম পরিশ্রম করে এত কিছু তোমার জন্য করে দেয়, সেটা ফ্রিতে কোথাও হয় না। ভালো জিনিস কখনো ফ্রিতে পাওয়া যায় না, নেভার, ঠিক আছে। তো তুমি যখনই কোনো কিছুকে পে করে সেটা নিচ্ছ, তার মানে সেটা বেটার হবে। ফ্রিতে কখনো কোনো জিনিস ভালো হয় না, ঠিক আছে। মানে সেই জিনিস কখনো কেউ তোমাকে ফ্রিতে ভালো প্রোডাক্ট দিতেই পারে না। তো ভালো জিনিস পেতে গেলে তোমাকে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট, ঠিক আছে। আর ওকে, তাহলে এটা কোনটা হতে পারে? প্রথম হচ্ছে লো বার্থ রেট অ্যান্ড ডেথ রেট ইউজিং কোডস গিভেন বিলো। হাই বার্থ রেট অ্যান্ড ডেথ রেট ফার্স্ট হবে 1, মানে 3 রয়েছে এখানে, 3 রয়েছে এখানে, 1 1 কেটে যাবে। ওকে, তারপর হচ্ছে ডিক্লাইনিং ইন বার্থ রেট ওয়াইল বার্থ রেট রিমেইন হাই। ডেথ রেট ডিক্লাইন করছে, বার্থ রেট হাই, যাকে বলে পপুলেশন এক্সপ্লোশন। পপুলেশন এক্সপ্লোশন, ঠিক আছে। তো 4, তাহলে 2 কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। তারপর বলছে ডিক্লাইন ইন বোথ বার্থ রেট অ্যান্ড ডেথ রেট, মানে 3। ইন্ডিয়া এই স্টেজে রয়েছে, ইন্ডিয়া। লাস্ট বলছে লো বার্থ রেট অ্যান্ড ডেথ রেট, মানে 4, যেটা ডেভেলপ কান্ট্রিতে আমরা দেখতে পাই। এই অপশন ইজ দ্য রাইট, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। তো 20টার মধ্যে কার কতগুলো রাইট হলো ঝটপট করে বলে ফেলো। যতজন ক্লাস দেখছো সবাই বলো 20টার মধ্যে কতগুলো রাইট হলো। আর রামসার কনভেনশনের ভিত্তিতে তোমরা যদি ক্লাস দেখতে চাও, ক্লাসটা যখন রেকর্ডিং থাকবে, রেকর্ডিং বক্সে তোমরা রামসার কনভেনশনের উপরে যদি ক্লাস দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তাহলেই ভিডিও বানাবো, যদি ম্যাক্সিমাম লোকজন যদি এটা চাও। ভীষণ ট্রেন্ডিং টপিক, সিইউটি, পিজি, ইউজিসি নেট, যে কোনো কিছুর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এখন, ঠিক আছে। তো আজ 20-র মধ্যে কার কতগুলো হলো অবশ্যই কমেন্ট করো, তোমরা জানাও। কারোর কি 16+ হয়েছে? যদি হয়ে থাকে অবশ্যই সেও জানাও, বাকিরাও জানাও, ঠিক আছে। তা আজকে টোটাল কমপ্লিট হলো কতগুলো? 440টা কোশ্চেন। এবার 500-র খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এর টোটাল পিডিএফ জিওপিডিয়া নেট জিআরএফ পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, জুড়ে যাও, জুড়ে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে সমস্ত ক্লাসের নোটিফিকেশন, আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদের বলছি, অনলাইন আমাদের যে ব্যাচ চলছে জিওগ্রাফি অ্যান্ড জেনারেল পেপার দুটোই, সেখানকার আমি বারবার একটাই কথা তোমাদের বলছি যে অবশ্যই তোমরা জয়েন করো। জয়েন করলে বুঝতে পারবে যে কী ধরনের সুবিধা তোমরা পাবে। বাকিরা সবাই লেখো কে কত পেয়েছো, 2জন লিখেছে মাত্র। তো জয়েন করো সবাই ক্লাসে, জয়েন করলে বুঝতে পারবে এখানকার পিডিএফ, এখানকার কন্টেন্ট কতটা ভীষণ হেল্পফুল। কতটা হেল্পফুল তোমরা না হলে বুঝতে পারবে না। তোমরা নিজেরা নিশ্চয়ই পড়তে পারবে, নিশ্চয়ই, কিন্তু তোমরা একটা মাস নিয়ে দেখতে পারো যে তোমাদের পড়ার সাথে এখানে কন্টেন্টে কী কী পার্থক্য, কোন কোন জায়গা থেকে এখানে পড়লে তুমি বাকিদের থেকে এগিয়ে যাবে,
সেটা এখানে পড়লে তবে বুঝতে পারবে। অনেকে ভাবে যে কি ব্যাপার, এরকম ব্যাপার না, কিন্তু সেটা করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় তোমাদের। তখন ফাইনালি যখন তোমরা আসো তখন অনেকটা লেট হয়ে যায়, তখন আবার তোমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি লেগে যায়। কিন্তু কোনো কিছুই ভালো জিনিসের কোনো শর্টকাট হয় না। সাকসেস পেতে গেলে তোমাকে সময় দিতে হবে, তবেই সেই জিনিসটা সাকসেসের হবে। ঠিক আছে, তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা, ফোনও এটা, তোমরা ইমিডিয়েট কন্ট্যাক্ট করো, কারণ টপিক কিন্তু এগিয়ে চলেছে। যত তোমরা পিছাবে টপিক কিন্তু তত তোমরাই পিছিয়েতে শুরু করবে, তোমাদের আবার টাইম লেগে যাবে সেটা পড়তে। তো যারা 2024-এ বিভিন্ন এক্সাম টার্গেট করছো, ইউজিসি নেট, সেট, সিইটি, পিজি, কোর্স নিয়ে নাও, কোর্স নিয়ে স্টার্ট করে দাও পড়ানো। আচ্ছা, বাকিরা আর কেউ কমেন্ট করলো না? কে কত পেয়েছে, কার কতগুলো রাইট হলো? বাকিরা কেউ আর কমেন্ট করলো না, কার কতগুলো রাইট হলো? সৃজিত আর আফরিন এই দুজন কমেন্ট করেছে, বাকিরা আর কেউ কমেন্ট করেনি কার কতগুলো রাইট হলো। বারবার করে বললাম, কার কতগুলো রাইট হয়েছে অবশ্যই কমেন্ট করো। তোমরা ইন্টারঅ্যাকশন না করলে কি করে হবে? ইন্টারঅ্যাকশন না করলে তো মানে কোনো লাভ নেই। এইভাবে শুধুমাত্র ক্লাস দেখে গেলে হবে না, ইন্টারঅ্যাকশন করতে হবে, তবেই তো ক্লাস একটা ইন্টারঅ্যাক্টিভ ভালো জায়গায় পৌঁছাবে না। ওকে, কারো কোনো ডাউট আছে? 500 এমসিকিউ সিরিজ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ক্লাসটা লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, যাতে আমি আরও ভালো কিছু ক্লাস নিয়ে আসতে পারি তোমাদের। ওকে, কারো কোনো ডাউট আছে? ওকে, চলো আজকের ক্লাস তাহলে এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই।